গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আগের দিন তোমাদের সাহিত্য সম্ভারে ৮ নম্বর গদ্য অর্থাৎ সত্যজিৎ রায়ের লেখা টেরোড্যাক্টিলের ডিম নামক গল্প বিজ্ঞানমূলক গল্পটি আমরা পড়ছিলাম। সেটার কিছু অংশ এখনো বাকি রয়ে গেছে। সেই বাকি থাকা অংশগুলো এখন আমরা পড়বো। তো চলো দেখা যাক। তো কোন পর্যন্ত পড়েছিলাম আমরা, মনে আছে কি? হ্যাঁ, যে আগন্তুক তার টাইম ট্রাভেল সম্পর্কে গল্প বলছিলেন বদন বাবুর কাছে। বদন বাবু সেগুলো হতভম্ব হয়ে শুনছিলেন, হতবাক হয়ে শুনছিলেন। তো চলো দেখতে হে আগে আগে क्या होता है। তারপর বলছে ৭৪ পাতায় দেখো, আগন্তুক দম নেওয়ার জন্য থামলেন। আগন্তুক দম নেবার জন্য থামলেন, যে গল্প বলতে বলতে মানুষ একটু থামে, যে আবার একটু পরে শুরু করবে, একটু দম নেওয়ার জন্য। গির্জার ঘড়ি ঢং ঢং শব্দ ভেসে আসছে। ৬টা বাজলো। যে গির্জার ঘড়ি, কাছাকাছি একটা গির্জা আছে, সেখানকার ঘড়ির ঢং ঢং শব্দ ভেসে আসছে। হ্যাঁ, জোরে জোরে আওয়াজ হয় যেহেতু ঘড়িটা। ৬টা বাজলো তখন। আলো হঠাৎ বাড়লো কেন? যে আলোটা হঠাৎ করে বেড়ে গেছে। বদনবাবু পূব দিকে চেয়ে দেখলেন গ্র্যান্ড হোটেলের ছাদের পেছন দিয়ে ত্রয়োদশীর চাঁদ উঠেছে। এতক্ষণ অন্ধকারাচ্ছন্ন ছিল একটু। তারপর হঠাৎ করে যখন গির্জার ঘড়ির ঢং ঢং আওয়াজ হলো, যখন জানা গেল যে ৬ বার বাজলো, মানে ৬টা বাজলো। তো তারপর হঠাৎ করে খানিক আলো হয়ে উঠলো। তো বদনবাবু লক্ষ্য করলেন, যে পূব দিকে তাকিয়ে দেখলেন যে গ্র্যান্ড হোটেল আছে একটা পূর্ব দিকে। সেই গ্র্যান্ড হোটেলের ছাদের পিছন দিয়ে ত্রয়োদশীর চাঁদ উঠেছে। ত্রয়োদশী, যে তিথি বিশেষ আর কি, যে অমাবস্যা ও পূর্ণিমার পূর্ববর্তী ১৩ সংখ্যক তিথি, যে ২ বার আসে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ করে। তো ত্রয়োদশীর চাঁদ মানে কি, ২ পক্ষেই আসে। তো যাই হোক, ত্রয়োদশ মানে কি ১৩ নম্বর বা ১৩ দিনের দিন যে চাঁদটা ওঠে সেটাই আর কি ত্রয়োদশীর চাঁদ। ঠিক আছে। তারপর আগন্তুক বললেন, আগে যেমন এখনো তাই। আগন্তুক আবার গল্প করা শুরু করলেন, বলছেন যে আগে যেমন ছিল এখনো তাই আছে। কি, দেশে ঢের লোক আছে যাদের নাম ধাম কেউ জানেও জানবেও না। যে যে এখনো আমাদের দেশে এমন লোক আছে, যে জানেও না হবে হয়তো সম্ভবত, যে যাদের নামধাম, অর্থাৎ যারা ভালো ভালো কাজকর্ম করেন, আহ, কিছু আবিষ্কার করেন, নতুনত্ব কিছু তৈরি করেন, তাদের ধাম। নাম অর্থে, নাম বলতে তো নাম বোঝায়, আর নাম ধাম বলতে তার ঠিকানা, সে তার সম্পর্কিত তথ্য। হ্যাঁ, তো তার নাম কেউ জানেও না, জানবেও না। হ্যাঁ, কিন্তু তাদের বিদ্যে বুদ্ধি পশ্চিমের কোনো বৈজ্ঞানিকের চেয়ে এক চুল কম নয়। সেই পশ্চিমা দেশের, আহ, মানে পশ্চিমা যে সমস্ত দেশ আছে যেখানে উন্নত বা অগ্রগতি সম্পন্ন দেশ, তো তাই বলছেন যে আমাদের ভারতবর্ষে এমন কিছু লোক আছেন, এমন কিছু মানুষ আছেন যারা তাদের বিদ্যে বুদ্ধি অনেক, তারাও চুপি চুপি কত কিছু আবিষ্কার করে ফেলছে, কত কিছু করছে, সেগুলো তাদের নাম ধামও কারো জানা হয় না, জানেও না, জানবেও না, এরকম ব্যাপার। যে তাদের, মানে তাদের যেহেতু নাম কেউ জানে না, তাদের তারা খ্যাতি অর্জন করেনি। হুম, কিন্তু তাদের বিদ্যে বুদ্ধি, অর্থাৎ তাদের বুদ্ধি এবং বিদ্যে, অর্থাৎ যে শিক্ষা তারা গ্রহণ করেছেন, বা সেই সম্পর্কিত সমস্ত তথ্য বা সমস্ত ডেটা আর কি, সেই সম্পর্কে আহ, যথেষ্ট আহ, শিক্ষিত বা যথেষ্ট
বিদ্যে তার আছে, হ্যাঁ এরকম। তো তার বিদ্যে বুদ্ধি পশ্চিমের কোনো বৈজ্ঞানিকের চেয়ে এক চুলও কম নয়। অর্থাৎ ভারতবর্ষে যে সমস্ত বৈজ্ঞানিকগণ আছেন, যারা কত কিছু আবিষ্কার করে চলেছেন, যাদের নাম ধাম জানা যায় না, খ্যাতি অর্জন করেননি বটে, কিন্তু তাদের বৈজ্ঞানিক যে মানে তাদের যে বিদ্যে বুদ্ধি, সেগুলো পশ্চিমার বা পশ্চিমা দেশের সেই সমস্ত বৈজ্ঞানিকের থেকেও এক চুল কম নয়। ঠিক আছে, মানে এরকম ব্যাপার। এদের সাধারণত কাগজ পেন্সিল বইপত্র ল্যাবরেটরি ট্যাবরেটরি কোনো দরকার হয় না। যে বৈজ্ঞানিক হতে গেলে কি লেখালেখি করতে হয়, হিসাব মেলানোর ব্যাপার থাকে, কত কিছু লাগে না, যে ল্যাবরেটরি লাগে সেখানে কিছু গবেষণা করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য, তাই না? কিন্তু এদের সাধারণত, অর্থাৎ সেই সমস্ত বৈজ্ঞানিকদের কথা বলা হচ্ছে এখানে, যারা যাদের খ্যাতি লাভ হয়নি, খ্যাতনামা হয়নি, হননি, যাদের নাম ধাম জানা যায়নি, হ্যাঁ, সেই সমস্ত বৈজ্ঞানিকদের কথা বলছেন এখানে আগন্তুক, যে তাদের কাগজ পেন্সিল বইপত্র, অর্থাৎ বইপত্র বা ল্যাবরেটরি, এগুলোর কোনো দরকার হয় না। এরা নিরিবিলি চুপচাপ বসে ভাবেন, আর মাথার মধ্যে ভারী ভারী ফর্মুলা কষে ভারী ভারী সমস্যার সমাধান করেন। কি হয়, এই বৈজ্ঞানিক গুলো কিভাবে তারা আবিষ্কার করেন কিছু, কিভাবে তারা করেন এই সমস্ত জিনিস, না মানে তাদের যেহেতু বইপত্র লাগে না, অর্থাৎ বইপত্র লাগে না, বা কাগজ পেন্সিল বা ল্যাবরেটরি গুলো কিছুই লাগে না, তাদের কি লাগে না, তারা শুধু একটা নিরিবিলি জায়গায় চুপচাপ বসে ভাবেন। হুম। আর মাথার মধ্যে তাদের ভারী ভারী ফর্মুলা ঘুরতে থাকে, অর্থাৎ কঠিন কঠিন ফর্মুলা মাথার মধ্যে বসে, অর্থাৎ মাথার মধ্যেই ওরা ভেবে ভেবেই ফর্মুলা গুলো কষে নেন, এবং ভারী ভারী অর্থাৎ কঠিন কঠিন সমস্যার সমাধানও করে ফেলেন শুধুমাত্র ভেবে ভেবেই। হুম, তারপর আগন্তুক থামতে বদনবাবু মৃদু স্বরে বললেন, আপনি কি তাদেরই মধ্যেই একজন? এই বলে, যে ভারতবর্ষের সেই সমস্ত বৈজ্ঞানিকদের কথা বলে তিনি একটু থামলেন, তখন বদনবাবু মৃদু স্বরে বললেন, অর্থাৎ হালকা ভাবে আস্তে করে বললেন যে আপনি কি তাদেরই মধ্যে একজন? যে আপনি সেই সমস্ত বৈজ্ঞানিকদের মধ্যে কি একজন? হুম। ভদ্রলোক বললেন, না, তবে এমন একজন লোকের সাক্ষাৎ বরাত জোরে একবার আমি পেয়েছিলাম। তিনি নিজের কথা বলছেন না, কিন্তু তিনি এমন একজনের কথা বলছেন, সেই ব্যক্তি যার সঙ্গে তার একবার দেখা হয়েছিল বরাত জোরে। বরাত মানে কি? কপাল বা ভাগ্য, অর্থাৎ ভাগ্যক্রমে এমন একজন মানুষের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। হুম। এখানে নয় অবশ্যই, অর্থাৎ এখানে অবশ্য নয়। কোথায়? এই তল্লাটে নয়, অর্থাৎ এই তল্লাটে কোথাও নয়। জোয়ান বয়সে পায়ে হেঁটে অনেক ঘুরেছি পাহাড়ে টাহাড়ে। তো এই আগন্তুক যিনি, এখন যথেষ্ট বয়স হয়েছে, তো যখন জোয়ান বয়স ছিল তার, অর্থাৎ ইয়াং ছিলেন যখন, তখন তিনি নিজের পায়ে হেঁটে অনেক ঘুরেছেন, পাহাড়ে পাহাড়ে টাহাড়ে ঘুরেছেন বেশ। তাদেরই একটাতে, অর্থাৎ সেই যখন তিনি পাহাড়ে ঘুরে বেড়াতেন, সেই পাহাড়ের কোথাও একটা উম, জায়গায় তিনি ওই রকম একজন ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। হুম। অসাধারণ পুরুষ। এবার ভদ্রলোক, অর্থাৎ সে আগন্তুক, সেই ব্যক্তির গল্প করছেন, যে কিনা ওই সমস্ত বৈজ্ঞানিকদের দলে পড়েন, যিনি শুধুমাত্র ভেবে ভেবেই কোনো বইপত্র, পেন্সিল কাগজ, কোনো ল্যাবরেটরি ছাড়াই কোনো কিছু আবিষ্কার করে ফেলতে পারেন, ভেবে ভেবেই শুধুমাত্র। তো সেই রকম একজন বৈজ্ঞানিকের কথা বলছেন এখন এই আগন্তুক। অসাধারণ পুরুষ, নাম গণিতানন্দ। যে পুরুষটির কথা বলা হচ্ছে, অর্থাৎ যে যে অখ্যাত বৈজ্ঞানিকের কথা বলা হচ্ছে,
বা অজ্ঞাত বৈজ্ঞানিকের কথা বলা হচ্ছিল এতক্ষণ, তো সেই বৈজ্ঞানিকদের মধ্যে একজন যার সাথে আগন্তুকের পরিচয় ঘটেছে বা ঘটেছিল, তার ব্যক্তিত্ব, তিনি তিনি অসাধারণ পুরুষ। তার নাম কি না, গণিতানন্দ। হ্যাঁ, ইনি অবশ্যই লিখেই অঙ্ক কষতেন। ইনি কি, ইনি একটু আলাদা ধাঁচের, ইনি লিখেই অঙ্ক করতেন আর কি। ইনি যেখানে থাকতেন তার আশেপাশে 30 মাইলের মধ্যে পাহাড়ের গায়ে যতগুলি পাথরের চাই ছিল, তার প্রত্যেকটির পা থেকে মাথা অব্দি অঙ্কের হিজিবিজিতে ভরা। অর্থাৎ এই যে ব্যক্তিটি অর্থাৎ গণিতানন্দ, তিনি লিখে অঙ্ক করতেন ভাবনা ছাড়াই। মানে শুধুমাত্র এই যে বললেন একটু আগে যে নিরিবিলি চুপচাপ বসে ভাবেন যে সমস্ত বৈজ্ঞানিক, কিন্তু এই যে গণিতানন্দ শুধুমাত্র ভেবে নয়, ইনি অঙ্ক করতেন, কষতেন, অর্থাৎ অঙ্ক করতেন কিভাবে, তিনি যেখানে থাকতেন তার আশেপাশে 30 মাইলের মধ্যে, 30 মাইল মানে বুঝতে পারছো যথেষ্ট দূরত্ব, তো 30 মাইলের মধ্যে পাহাড়ের গায়ে যতগুলো পাথরের চাই ছিল, পাথরের চাই মানে জানো যে অনেক বিশাল আকার কোনো পাথর থাকলে সেটাকে চাই বলে, পাথরের চাই বলা হয়। তো সেই যতগুলো পাথরের চাই ছিল, তার প্রত্যেকটি মানে প্রত্যেকটি পাথরের পা থেকে মাথা পর্যন্ত আহ সব অঙ্ক করা, মানে অঙ্কের হিজিবিজিতে ভরা। অর্থাৎ সবটাই তিনি অঙ্ক করেছেন, অঙ্ক কষেছেন, অর্থাৎ ট্রাই করে গেছেন, বারবার চেষ্টা করে গেছেন যে এই ফর্মুলা ওই ফর্মুলা, সেগুলো তিনি বারবার ওইভাবেই তিনি করেছেন। হুম। তারপর খড়ি দিয়ে লেখা। তো পাথরের গায়ে তিনি কিভাবে, কি দিয়ে অঙ্ক কষেছিলেন না, খড়ি দিয়ে। হ্যাঁ, কাগজপত্র ল্যাবরেটরি তার জন্য দরকার নেই। তিনি তার জন্য পাহাড়, পাহাড়ের পাথরের চাই এবং খড়ি এগুলোই যথেষ্ট। এগুলো দিয়েই তিনি অঙ্ক কষতেন। তার যিনি গুরু, তার কাছ থেকেই গণিতানন্দ অতীত ভবিষ্যতে বিচরণের রহস্য জানতে পেরেছিলেন। হুম, এই যে গণিতানন্দ, তারও একজন গুরু ছিলেন। হ্যাঁ, সেই গণিতানন্দ তার গুরুর কাছ থেকেই এই অতীত ভবিষ্যতে বিচরণ করার অর্থাৎ ঘুরে বেড়ানোর রহস্য তিনি জানতে পেরেছিলেন। আমি গণিতানন্দের কাছ থেকেই জেনেছিলাম যে এভারেস্টের চেয়েও 5,000 ফুট উঁচু একটি পাহাড়ের চূড়ো ছিল হিমালয়ে। আমরা কি জানি সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, তাই না? কিন্তু এই আগন্তুক গণিতানন্দের কাছ থেকে জেনেছিলেন যে এভারেস্টের চেয়েও অর্থাৎ মাউন্ট এভারেস্টের চেয়েও আরো একটি উঁচু পর্বতশৃঙ্গ ছিল, আরো একটু উঁচু, কি 5,000 ফুট উঁচু। মাউন্ট এভারেস্টের যত উচ্চতা, তার থেকে 5,000 ফুট উঁচু আরো একটা পাহাড় ছিল, মানে পাহাড়ের চূড়ো ছিল এই হিমালয়েই। হুম, আজ থেকে 47,000 বছর আগে একটা আহ তারপরে কিভাবে কি হয়েছিল সেটা বলছে। আজ থেকে 47,000 বছর আগে একটা প্রলয়ঙ্কর ভূমিকম্পে এই পাহাড়ের অর্ধেকটা নাকি মাটির ভিতর ঢুকে যায়। অর্থাৎ আহ এভারেস্টের চেয়েও 5,000 ফুট উঁচু যে পর্বত শৃঙ্গ বা পাহাড়ের চূড়ো ছিল হিমালয়ে, সেটা ধ্বংস হয় কিভাবে না, আজ থেকে 47,000 বছর আগে একটা প্রলয়ঙ্কর ভূমিকম্প। প্রলয়ঙ্কর মানে প্রলয়, বিনাশ, ধ্বংস, তাই না? তো প্রলয়ঙ্কর মানে বিনাশকর। এরকম একটা বিনাশকর ভূমিকম্পে এই পাহাড়ের অর্ধেকটা আহ মাটির ভিতরে ঢুকে যায় ভেঙে। হুম, এবং এই একই ভূমিকম্পে নাকি উত্তর হিমালয়ের একটি পাহাড়ে ফাটল ধরে তার থেকে একটি ঝর্ণা বেরিয়ে এই যে নদীটি বয়ে যাচ্ছে আমাদের সামনে দিয়ে, সেটির সৃষ্টি করে। কোথা থেকে কোথায় চলে যাচ্ছে দেখো। তো হিমালয়ে গেল, হিমালয়ের থেকে উঁচু পর্বতশৃঙ্গ, মানে মাউন্ট এভারেস্টের থেকেও উঁচু পর্বতশৃঙ্গ ছিল। তাছাড়া সেই ভূমিকম্পের ভূমিকম্পের ফলে অর্থাৎ বিনাশকর সেই ভূমিকম্পের ফলে সেই যে
পাহাড়ের চূড়াটা ভেঙে মাটির মধ্যে ঢুকে গেছিল অর্ধেক, সেই ভূমিকম্পেই আরো একটা কাণ্ড ঘটে, এবং আশ্চর্যজনক কাণ্ড বলা যায়। কি হয়েছিল না, উত্তর হিমালয়ের একটা পাহাড়ে ফাটল ধরে তার থেকে একটা ঝর্ণা বেরিয়ে এসেছিল। হ্যাঁ, আর সেই ঝর্ণার জল এই যে নদীটি বয়ে যাচ্ছে আমাদের সামনে দিয়ে সেটি সৃষ্টি করে। হ্যাঁ, আহ, তারা মানে গঙ্গার কথা বলছেন, তারা তো গঙ্গা নদীর ধারে বসেছিলেন। তো সেই হিমালয়ের জল বেয়ে আহ যে নদী বয়ে যায় বা নদী বয়ে চলেছে, সেই নদী মানে গঙ্গা নদীর কথা বলছেন, যার সামনে তারা বসে রয়েছেন। যে সেই ভূমিকম্পের ফলে হিমালয় পাহাড়ের উত্তর হিমালয়ে আর কি ফাটল ধরে একটা ঝর্ণা বেরিয়ে আসে, আর সেই ঝর্ণার জল দিয়েই এই নদী সৃষ্টি হয়, যে নদীটি আমাদের সামনে দিয়ে বয়ে চলেছে। হ্যাঁ, অর্থাৎ আগন্তুক আর বদন বাবু যে যে নদীর ধারে বসে গল্প করছেন সেই নদীর কথা বলছেন আগন্তুক। তারপর আশ্চর্য আশ্চর্য, বদন বাবু একেবারে বিস্মিত হয়ে গেছেন, হতবাক হয়ে গেছেন, অস্ফুট স্বরে বলে উঠলেন যে আশ্চর্য। হ্যাঁ, বদন বাবু চাদরের ফুট দিয়ে কপালের ঘাম মুছে বললেন, আপনার ওই যন্ত্রটি কি তার কাছ থেকেই পাওয়া? বদন বাবু এ সমস্ত শুনে একদম আকাশ থেকে পড়ছেন এরকম একটা বিষয়, যে এতটাই হতবাক হয়ে যাচ্ছে, তার ঘাম বার হয়ে আসছে। তো তিনি আহ, চাদরের ফুল দিয়ে কপালের ঘাম মুছে বললেন, আগন্তুককে বললেন যে আপনার ওই যন্ত্রটি কি তার কাছ থেকেই পাওয়া? অর্থাৎ তার যে যন্ত্র গলায় ঝোলানো আছে, যেটা কানে যায় এবং যেটা অতীত ভবিষ্যতে যাওয়ার যন্ত্র, অর্থাৎ টাইম মেশিন, যেটা তার কথা বলছেন, যে ওই যন্ত্রটা কি তার কাছ থেকেই পাওয়া? অর্থাৎ কার কথা বলা হচ্ছে, বা বদন বাবু এখানে কার কথা বলছেন? সেই গণিতানন্দ, যার কথা আগন্তুক বলেছেন, যার কাছ থেকে তিনি জানতে পেরেছেন যে মাউন্ট এভারেস্টের চেয়েও আরো একটা উঁচু পর্বতশৃঙ্গ ছিল। তো সেই গণিতানন্দের কথা বলা হচ্ছে। অর্থাৎ বদন বাবু আগন্তুককে জিজ্ঞেস করছেন যে এই যন্ত্রটা কি সেই গণিতানন্দের থেকে পাওয়া কিনা। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, আগন্তুক বললেন, হ্যাঁ, মানে ঠিক পাওয়া নয়, উনি উপাদান বলে দিয়েছিলেন, আমি সেই সব মাল মশলা সংগ্রহ করে যন্ত্রটি নিজেই তৈরি করে দিয়েছি। আগন্তুক বললেন যে হ্যাঁ, কিন্তু মানে সেটা ঠিক তার কাছ থেকেই পাওয়া নয়, গণিতানন্দ আগন্তুককে উপাদান বলে দিয়েছিলেন। উপাদান অর্থাৎ উপকরণ বলা যায়, যে কি কি লাগবে এই যন্ত্রটা তৈরি করতে, যে সমস্ত জিনিস লাগবে সেটা আগন্তুককে বলে দিয়েছিলেন। আগন্তুক সেই অনুযায়ী সেই সমস্ত মাল মশলা অর্থাৎ সেই সমস্ত উপাদান তিনি সংগ্রহ করে যন্ত্রটি নিজেই তৈরি করে নিয়েছিলেন। হ্যাঁ, তারপর এই যে নলটা দেখছেন, কি এটা কিন্তু রবার নয়, অর্থাৎ যে নল গিয়ে কানে দেওয়া, সেই নলটা দেখিয়ে আগন্তুক বলছেন যে এই নলটা দেখছেন, এটা কিন্তু রবার নয়। সাধারণত আমরা কি এই নল টাইপের যে সমস্ত দেখি সেগুলো কি রবারের হয়, তাই না? কিন্তু আগন্তুক যে নলটা দেখাচ্ছেন বা তার যে টাইম মেশিনের যে নলটা, সেটা কিন্তু রবার নয়, রবার দিয়ে তৈরি নয়। বলছেন এটা একরকম পাহাড়ি গাছের ডাল। হুম, সেটা কি দিয়ে তৈরি? একরকম পাহাড়ি গাছের ডাল দিয়ে সেই নলটা তৈরি হয়েছে। এই যন্ত্রের একটি জিনিসের জন্য আমাকে কোনো দোকানে বা কারিগরের কাছে যেতে হয়নি। যে যে টাইম মেশিনটা তিনি তৈরি করেছেন গণিতানন্দের উপাদান অনুযায়ী শুনে, উপকরণ শুনে, তো তার জন্য যে সমস্ত উপাদান লাগবে সেগুলো জন্য মানে সেগুলোর জন্য বা সেগুলোর একটা জিনিসের জন্য তাকে দোকানে বা কোনো কারিগরের কাছে যেতে হয়নি। এর সমস্তই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এর সবকিছুই প্রাকৃতিক উপাদান, যেগুলো সহজে পাওয়া যাবে, প্রাকৃতিক, কারোর কাছে যেতে হবে না, এরকম। ডায়ালটাইড, এই যে যেমন পাহাড়ি
গাছের একটা ডাল দিয়ে নলটা তৈরি করা হয়েছে। তো এইরকম কোনো প্রাকৃতিক উপাদান দিয়েই ওটা তৈরি করা। ডায়ালটায় দাগ কেটে নম্বর বসিয়েছি আমি নিজে হাতে। যে ডায়ালটা রয়েছে, যেটাই আসল মানে সময় বোঝা যায়, বা সাল লেখা ছিল গোল করে, এবং যে সালে কাঁটাটা দেবে সেই সালে চলে যাবে আর কি, অর্থাৎ অতীত হোক বা ভবিষ্যৎ হোক। তো সেই ডায়ালে যে দাগ কেটে যে নম্বরটা বসানো হয়েছে, সেটা এই আগন্তুক বলছেন তিনি নিজেই ডায়ালটায় দাগ কেটে নাম্বার বসিয়েছেন। হুম। তবে নিজের হাতে তৈরি বলেই হয়তো মাঝে মাঝে বিগড়ে যায়। তিনি বলছেন যে নিজের হাতে তৈরি বলেই হয়তো মাঝে মাঝে খারাপ হয়ে যায়, বা ওই যে কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম যে আগের পাতায় যে 20-30 বছর একটু সমস্যা করে, তাই না? তো সেই রকম একটু বিগড়ে যাওয়ার কথা বলছেন, যে নিজের হাতে তৈরি করেছেন তো, তাই হয়তো মাঝে মাঝে বিগড়ে যায়। ভবিষ্যতের সুইচটা তো কদিন হলো কাজই করছে না। হ্যাঁ, একটা অতীত, একটা ভবিষ্যতে যাওয়া যায় এই টাইম মেশিনটা দিয়ে। তো ভবিষ্যতের যে সুইচটা, সেটা কিছুদিন ধরে কাজ করছে না। হুম। তারপর বলছেন, আপনি ভবিষ্যতে গেছেন? আহ বদনবাবু আগন্তুককে জিজ্ঞাসা করছেন যে তিনি ভবিষ্যতে গেছেন কিনা। হুম, একবারই, তবে বেশি দূরে না, ত্রিংশ শতাব্দীর মাঝামাঝি। হুম। যে একবারই গেছেন তিনি, মানে আগন্তুক উত্তর দিচ্ছেন, তবে বেশি দূরে তিনি যেতে পারেননি, ত্রিংশ শতাব্দীর মাঝামাঝি, অর্থাৎ আহ, 30 আর কি, 30 শতাব্দীর মাঝামাঝি তিনি যেতে পেরেছেন, বেশি দূরে তিনি যেতে পারেননি। তো আবার জিজ্ঞাসা করছেন বদনবাবু আগন্তুককে যে কেমন দেখলেন। আগন্তুক তার উত্তরে বলছেন যে দেখবো কি, এইখানে তখন বিরাট রাস্তা আর আমি একমাত্র মানুষ পায়ে হাঁটছি। যে এইখানে বলতে সেই জায়গাটার কথা বলছেন যেখানে উম, আ- আগন্তুক এবং বদনবাবু বসে গল্প করছেন, সেই জায়গাটার কথাই বলছেন, ভবিষ্যতের কথা যেখানে তিনি গেছেন, অর্থাৎ টাইম মেশিনে করে, তো মানে সময় ভ্রমণে আর কি, যে ভবিষ্যতে তিনি গেছেন সেই সময়কার কথা বলছেন। তিনি একবারই গেছেন, এবং সেখানে গিয়ে তিনি কি দেখলেন না, এই যে রাস্তাটা এখন যেখানে বসে আছেন, সেটা একটা তখন বিরাট রাস্তা হয়ে গেছে। আর আগন্তুক যিনি, তিনি একজনই, মানে তিনি একমাত্র এমন মানুষ যিনি শুধু পায়ে হাঁটছে। হুম। এক উদ্ভট গাড়ির তলায় পড়তে পড়তে বেঁচে গেছিলাম। গেছিলাম অর্থাৎ গিয়েছিলাম আর কি। অর্থাৎ যে সবকিছুই অন্যরকম হয়ে গেছে, অনেক উন্নত হয়ে গেছে। এই সমস্ত ধারবার, নদীর ধারটার, সেগুলো বিরাট আকার রাস্তা হয়েছে, এবং সেখানে তিনিই একমাত্র মানুষ যিনি পায়ে হাঁটছেন, আর কেউ কোনো পায়ে হাঁটছে না, মানে হেঁটে যাচ্ছে না। সেখানে একটা অদ্ভুত গাড়ির তলায় তিনি পড়তে পড়তে বেঁচে গেছেন। হ্যাঁ। তারপর আর যায়নি। তারপর আহ আগন্তুক আর যাননি, সেটা বলছে তারপরের পাতা। তারপর বদনবাবু আবার আগন্তুককে প্রশ্ন শুনলেন যে আর অতীতে কতদূর গেছেন। তার উত্তরে আগন্তুক বলছেন, ওই আর একটা গোলমাল, আমার এই যন্ত্রে সৃষ্টির গোড়ায় পৌঁছানো যায় না। হুম। যে পৃথিবীর সৃষ্টি হয়েছে জবে থেকে, সেই গোড়ায় একেবারে পৌঁছানো যায় না তার এই যন্ত্র দিয়ে। এটা তার যন্ত্রের একটা গড়বড় বা গোলমাল বলা যায়। তারপর বটে, না, আমি অনেক চেষ্টা করেও সবচেয়ে পিছনে যা গেছি, তখন অলরেডি সরীসৃপেরা এসে গেছে। তো আগন্তুক বলছেন যে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু সেই গোড়ায়, একেবারে গোড়ায় যেতে পারেনি। কিন্তু মানে অনেক চেষ্টা করে সবচেয়ে পিছনে যা গেছি, বা সবচেয়ে পিছনে, মানে সবচেয়ে পুরানো অতীতে আর কি যা গেছেন, তখন অলরেডি সরীসৃপেরা এসে গেছে। হ্যাঁ, এরকম। বদন বাবুর গলা শুকিয়ে এলো। বললেন, কি সরীসৃপ? সাপ? সরীসৃপ বলতে কি আমরা সাধারণত সাপকেই বুঝি, তাই না? তো
আগন্তুক সেটাকে মানে তার ভুল প্রমাণিত করে তিনি বলছেন, আরে না না, সাপ তো ছেলে মানুষ। হুম, তখন আবার বিস্মিত হয়ে বদনবাবু জিজ্ঞাসা করলেন, তবে? তিনি আবার বলছেন, এই ধরুন ব্রন্টোসরাস, টিরানোসরাস, ডাইনোসরাস, এইসব আর কি। অর্থাৎ সাপ তার কাছে ছেলে মানুষ। তো তার থেকেও আরো বড় কিছুর কথা বলছেন, যাদেরকে সরীসৃপ বলছেন তিনি, কারা না? ব্রন্টোসরাস, টিরানোসরাস, ডাইনোসরাস, এইসব। ব্রন্টোসরাস এরা কারা? কোন সরীসৃপ এদেরকে কেন বলা হচ্ছে? না, এই ব্রন্টোসরাস হলো, এরা তৃণভোজী আহ, সৌরপড ডাইনোসর। হ্যাঁ, এরা হলো কি জুরাসিক যুগের শেষের দিকে আহ, এরা ছিল বা এদের অস্তিত্ব ছিল, যারা বর্তমানে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে তারা বাস করত। এরা হলো ব্রন্টোসরাস। এই দেখো এখানে ছবি দেওয়া হয়েছে, ব্রন্টোসরাস এরা তৃণভোজী ছিল। মানে ঘাস পাতা, গাছের পাতা এসব খেত। এই দেখো। তারপর টিরানোসরাস, সেটাকে টাইরানোসরাসও বলা হয়। টাইরানোসরাস এরা এরা কারা? তো এই টিরানোসরাস বা টাইরানোসরাস, এই ডাইনোসর গুলো ছিল কোয়েলুরোস্ট্রিয়ান থেরাপড গোষ্ঠীর ডাইনোসর। এদের আকার ছিল সব থেকে বৃহৎ আকারের ছিল এরা। হ্যাঁ, বর্তমান উত্তর আমেরিকার পশ্চিমাংশে তারা বাস করত। অর্থাৎ তখনকার লারামিডিয়া নামক দ্বীপ মহাদেশে তারা বাস করত। হুম, তারপর ডাইনোসর, মানে ডাইনোসেরাস মানে ডাইনোসর, জানোই তোমরা। তো এরা এরা তো তোমরা জানোই, মানে বৃহৎ আকার মেরুদণ্ড যুক্ত প্রাণী এবং ভয়ঙ্কর বটে। এরা আর তখন তৃণভোজী অবশ্যই ছিল না, আর মাংসাশী ছিল, যথেষ্ট ভয়ঙ্কর। এরা আহ, মানে শেষ মানে বৈজ্ঞানিকদের মানে আনুমানিক ভাবে তারা বলেন যে এরা পৃথিবীতে 16 কোটি বছর রাজত্ব করে গেছে। হুম, এবং এই ডাইনোসরদের বিবর্তন ঘটে 23 কোটি বছর আগে। এবং আহ, মানে 6.5 কোটি বছর আগে একটা বিপুল একটা বিপর্যয়, মানে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এই ডাইনোসর গুলোকে বা ডাইনোসরদেরকে মুক্ত করা যায় পৃথিবী থেকে। হ্যাঁ, এর সম্পর্কে তোমরা অবশ্যই জানো, বেশি কিছু বলতে হবে না। হ্যাঁ, ছবিও দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপর গল্পে কি বলছে না, এই যে সরীসৃপের কথা বললেন, যে আগন্তুক, সেই সরীসৃপ বলতে সাপ বোঝালেন না, সে ডাইনোসরদের কথা বললেন। হ্যাঁ, যে এই ব্রন্টোসরাস, টেরানোসরাস আর ডাইনোসরাস, এই ডাইনোসরদের ভাগেদের কথা বললেন, যে বিভিন্ন রকম ডাইনোসর ছিল। সেই সমস্ত প্রাণীদেরকে, মানে মেরুদণ্ডযুক্ত সেই ভয়ঙ্কর প্রাণীদেরকেই সরীসৃপ বলছে। হ্যাঁ, তারপরে আবার পদন বাবু জিজ্ঞাসা করছেন যে, তার মানে আপনি কি ও দেশেও গেছেন নাকি? অর্থাৎ কোন দেশের কথা বলছেন? যে এই ব্রন্টোসরাস বা টিরানোসরাস, ডাইনোসর, এগুলো তো উত্তর আমেরিকা, উম, যে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান, সে মানে ওই দিকটায় তো ওরা বাস করতো। তো সেই জন্য তাই বলছেন, যে মানে কৌতূহলী থেকে বদন বাবু প্রশ্নটা করেই ফেললেন যে, আপনি কি তাহলে ও দেশেও গেছেন নাকি? আমেরিকার কথা বলছেন, উত্তর আমেরিকা। তার উত্তরে আগন্তুক বললেন যে, ওই তো ভুল, ও দেশে কেন? আপনার কি ধারণা এসব জিনিস আমাদের দেশে ছিল না? হ্যাঁ, তো বদন বাবুকে আগন্তুক আবার বলছে যে, ওটা তো ভুল ভাবছেন, যে ওরা কি শুধু উত্তর আমেরিকা বা ওই দিকটাতে কি বাস করতো, বা আমেরিকা নামক ওইসব দ্বীপে বাস করতো? আহ, আমাদের দেশে কি ছিল না? হ্যাঁ, এরকম। অর্থাৎ তার মতে শুধুমাত্র উত্তর আমেরিকা বা ওই সমস্ত দেশে এই ডাইনোসরের গোষ্ঠী ওইখানে বাস করতো না।
আমাদের দেশেও ছিল, এটা তার মতামত। হ্যাঁ, তার মতে এটাই আর কি। তো আবার অবাক হয়ে মদন বাবু আগন্তুককে জিজ্ঞাসা করছেন যে ছিল নাকি। তার উত্তরে আগন্তুক বলছেন, ছিল মানে এই ঠিক এইখানটাতেই ছিল। এইখানটা বলতে যে বেঞ্চে তারা বসে রয়েছে, সেই বেঞ্চটার উদ্দেশ্যেই বা নির্দেশ করেই আগন্তুক বলছেন যে এই ঠিক এইখানটাতেই ছিল, এই বেঞ্চির পাশটাতেই। অর্থাৎ যে বেঞ্চটাতে তারা বসে রয়েছেন, সেই বেঞ্চটার পাশে নির্দেশ করে তিনি বলছেন এই বেঞ্চটার পাশটাতেই, অর্থাৎ এই বেঞ্চটার পাশে। হুম, বদনবাবুর মেরুদণ্ড দিয়ে একটা শিহরণ খেলে গেল। যেহেতু তিনি সেই স্থানেই বসে রয়েছেন এবং আবার বলছেন আগন্তুক যে এই বেঞ্চটার পাশে, তো এটা শুনে তার মেরুদণ্ড দিয়ে একটা শিহরণ খেলে গেল। হ্যাঁ, আগন্তুক বললেন, গঙ্গা গঙ্গা নামেনি তখন। এইসব জায়গায় তখন ছিল এবড়ো খেবড়ো পাথরের ঢিপি আর লতাপাতা গাছপালার জঙ্গল। যে গঙ্গা নদী তখনও নামেনি, অর্থাৎ গঙ্গা নদী তখনও সৃষ্টি হয়নি। এই সমস্ত জায়গায় তখন, অর্থাৎ যেখানে তিনি বসে রয়েছেন বা তারা বসে রয়েছেন, সেই সামনে যে নদী অর্থাৎ গঙ্গা, সেই জায়গাগুলোর কথা বলছেন যে এইসব জায়গায় তখন ছিল এবড়ো খেবড়ো পাথরের ঢিপি। হুম, আর লতাপাতা গাছপালার জঙ্গল, তখন শুধু জঙ্গল ছিল আর পাথরের এবড়ো খেবড়ো ঢিপি ছিল শুধু। সে দৃশ্য ভুলবো না। কোন দৃশ্য? না, এবার বলছেন, ওই জেটির জায়গাটায় একটা শ্যাওলা ভরা ডোবা। অর্থাৎ তারা তো নদীর সামনে বসে রয়েছেন এবং নদীতে কি জেটি ঘাট থাকে, যেখানে নৌকা বাঁধা হয়, যেখান থেকে যাত্রীরা নামে টামে, সেখানে সেটা তো জেটি ঘাট বলে। তো সেই নদী তার জেটির নির্দেশে, মানে জেটিকে নির্দেশ করে আগন্তুক বলছেন যে ওই জেটির জায়গাটায় একটা শ্যাওলা ভরা ডোবা ছিল শুধুমাত্র। হ্যাঁ, চোখের সামনে দেখতে পাচ্ছি। অর্থাৎ তিনি গল্প করতে করতে সেই অতীতের সেই দৃশ্যটা যেন তার চোখের সামনে ভেসে উঠছে এবং চোখের সামনে দেখতে পাচ্ছি। একটা আলেয়া ধপ করে জ্বলে উঠে মিনিট খানেক দুলে দুলে নিভে গেল। একটা আলেয়া, আলেয়া মানে জানো তো যে ছায়া, এটা আলেয়া বলে। যে আলেয়া ধপ করে জ্বলে উঠে, না হঠাৎ করে জ্বলে উঠলো, তারপর মিনিট খানেক আলোটা দুলে দুলে আহ নিভে গেল। এখানে আলেয়া বলতে মানে সেই ছায়া ছায়া অর্থে আলেয়া শব্দটা ব্যবহার হয়নি, আলো অর্থেই ব্যবহার হয়েছে। তো সে আলোটা ধপ করে জ্বলে, মানে একটা আলো জ্বলে উঠেছে, কিছুক্ষণ সেটা দুলে দুলে এবার নিভে গেছে। তারপর তারই আলোয় দেখলাম দুটো ভাটার মতো চোখ। সে যে আলোটা ধপ করে জ্বলে জ্বলে উঠেছিল কিছুক্ষণের জন্য, সেইটুকু আলোতে তিনি দেখতে পেলেন যে দুটো ভাটার মতো চোখ। চাইনিজ ড্রাগনের ছবি দেখেছেন তো? এই যে দেখো, এটাকে চাইনিজ ড্রাগন বলে। হ্যাঁ, এই এই ড্রাগনটার উদ্দেশ্যে বলছেন যে চাইনিজ ড্রাগনের ছবি দেখেছেন তো? এও ঠিক তাই, যে তিনি এখন যে যাকে দেখছেন তাকে সে চাইনিজ ড্রাগনের মতো যেন দেখতে। তাই বলছেন যে এও ঠিক তাই। বইয়ে ছবি দেখা ছিল, আহ, যে চাইনিজ ড্রাগনের ছবি তিনি বইতে দেখেছিলেন। আহ এবং যে জিনিসটার কথা তিনি, মানে যে জিনিসটা তিনি এখন চোখের সামনে দেখছেন, যার কথা তিনি বলতে চাইছেন, তার ছবিও তিনি বইতে দেখেছিলেন, তাই জন্য তিনি দেখে চিনতে পারবেন সহজে আর কি। বুঝলাম এই সেই স্টেগোসরাস, অর্থাৎ স্টেগোসরাস তিনি দেখতে পেলেন। হ্যাঁ, যে যাকে চাইনিজ ড্রাগনের মতো দেখতে। তারপর হুম, তো তিনি এখন স্টেগোসরাসের দর্শন পেল আর কি, অর্থাৎ দেখতে পেলেন তিনি। কিসের জানি পাতা চিবুতে চিবুতে জলার উপর দিয়ে ছপ ছপ করে এগিয়ে আসছে। স্টেগোসরাস দেখি মানে শুনেই বুঝতে পারছো যে পাতা চিবোচ্ছে মানে তৃণভোজী। তো সে স্টেগোসরাসের এবার গল্পটা করছেন তিনি। হুম,
যে কিসে যেন একটা পাতা চিবোতে চিবোতে জলের জলের উপর দিয়ে, অর্থাৎ একটা জল জল জমে আছে, জলের উপর দিয়ে ছপ ছপ করে এগিয়ে আসছে। মানুষ খাবে না জানি, কারণ এরা উদ্ভিদজীবী অর্থাৎ তৃণভোজী প্রাণী। এরা মানুষ খাবে না, গাছপাতা খায়। কিন্তু তাও দেখি ভয়ে ঢোক গিলতে পারছি না, যে সামনে এত বড় একটা প্রাণী দেখতে পাচ্ছেন, আহ দেখে তো ভয় পাওয়াটা স্বাভাবিক। তাই বলছেন যে জানি এরা মানুষ খাবে না, এরা উদ্ভিদজীবী, কিন্তু তাও দেখে ভয়ে মানে ঢোক গিলার মতো যেন আর সাহস নাই, এরকম এতটাই ভয় পেয়ে গেছেন। হুম। বর্তমানে ফিরে আসার সুইচটা টিপতে যাব, তিনি মানে এতটা ভয় পেয়ে গেছেন যে তিনি ভেবেছেন যে বর্তমানে ফিরে যাবেন, অতীত দেখবেন না আর, এবার ফিরে যাবেন। তো যেই তিনি বর্তমানে ফিরে আসার সুইচটা চাপতে যাবেন, এমন সময় আমার মাথার উপর হঠাৎ একটা ঝটাপট শব্দ শুনে চমকে চেয়ে দেখি একটা টেরোড্যাক্টিল। অর্থাৎ যখন তিনি ভয়ে বর্তমানে ফিরে আসার চেষ্টায় বর্তমানে সুইচটা টিপতে যাবেন, তখন হঠাৎ তিনি তার মাথার উপর একটা ঝটাপট শব্দ শুনতে পেলেন, এবং তিনি তাকিয়ে দেখলেন যে সেই ঝটাপট শব্দটা একটা টেরোড্যাক্টিলের। হ্যাঁ, যেটা আমাদের মানে গল্পের মূল। সে না, সে না পাখি, না জানোয়ার, না বাদুড়। এই যে দেখো টেরোড্যাক্টিল যে ছবি দেওয়া হয়েছে, যে না পাখি, যে সম্পূর্ণ পাখির মতো নয়, আবার না জানোয়ার, সম্পূর্ণ জানোয়ারও নয়। মুখটা দেখে মনে হবে যেন কোনো জানোয়ার, কিন্তু কোনো জানোয়ার নয়। শরীরের গঠন দেখো, দেখে মনে হবে কোনো জানোয়ার, কিন্তু নয়। ডানা রয়েছে, আবার বাদুড়ের মতো একটু একটু লাগছে, আবার সম্পূর্ণ বাদুড়ও নয়। হ্যাঁ, যেটা টেরোড্যাক্টিলের বর্ণনা তিনি করলেন। জন্তুটার দিকে গোঁদ খেয়ে ধাওয়া করে গেল। হ্যাঁ, তো সেই যে জন্তু, কোন জন্তুর কথা বলা হচ্ছে না, স্টেগোসরাসের কথা বলা হচ্ছে, যে কিনা ওই ছপছপ করতে করতে আগিয়ে আসছে। তো তার মাথার উপরে যে টেরোড্যাক্টিল বসেছিল, সেই টেরোড্যাক্টিল গোঁদ খেয়ে সেই জন্তুটা অর্থাৎ স্টেগোসরাসের দিকে আহ, ধাওয়া করে গেল, বা তেড়ে গেল আর কি। এ আক্রোশের কারণ বুঝলাম হঠাৎ আমার পাশেই পাথরের ঢিবিটার দিকে চোখ পড়াতে। অর্থাৎ কি কারণে সেই স্টেগোসরাসকে তাড়া করে গেল টেরোড্যাক্টিল, সেটার কারণ তিনি এতক্ষণে বুঝলেন। যেটা দেখে সেটা হলো তার পাশেই পাথরে আহ, একটা ঢিপির ওপরে যখন তার চোখ পড়লো, তখনই তার আসল কারণটা তিনি জানতে পারলেন। নাকি, যে পাথরের গায়ে একটা বেশ বড় ফাটলে দেখি একটা সাদা গোল চকচকে ডিম। আদতে সত্যি সাদা হয়? একদমই সাদা হয় না। তো এই দেখো টেরোড্যাক্টিলের ডিমের ছবি। যাই হোক, তো তিনি কি করলেন, মানে তিনি দেখতে পেলেন যে পাথরের গায়ে একটা বেশ বড় ফাটল আছে, সেই ফাটলে একটা সাদা গোল চকচকে ডিম। হুম, টেরোড্যাক্টিলের ডিম। সেই ডিমটা কার? না, সেই টেরোড্যাক্টিলের। দেখে ভয়ের মধ্যেও লোভ সামলাতে পারলো না। এবার এখানে তোমরা বুঝতে পারছো যে টেরোড্যাক্টিল স্টেগোসরাসকে কেন টেনে নিয়ে গেল। যে টেরোড্যাক্টিল ভাবছে যে স্টেগোসরাস যে জন্তুটি, সে এসে তার ডিমটা খেয়ে ফেলবে বা নষ্ট করে ফেলবে। হ্যাঁ, সেই ভয়ে মায়েরা তো মানে এই সমস্ত পাখি, মানে যারা ডিম পাড়ে তারা ডিমটাকে তো কত আগলে রাখে তোমরা জানো। তো সেই জন্য স্যার তার ডিমের কাছে কাউকে ধারে কাছে ঘেঁষতে দেয় না। তো টেরোড্যাক্টিল ভাবছে যে স্টেগোসরাস তার ডিমটাকে নষ্ট করে ফেলবে, সেই জন্য তাকে কাছে আসতে, আগিয়ে আসতে দেখে মধ্যে সে স্টেগোসরাসকে তাড়া করলো। হুম, তো সেটা এতক্ষণে ওই আগন্তুক তখন বুঝতে পেরেছিলেন। তারপর কি বলছেন যে টেরোড্যাক্টিলের ডিম দেখে ভয়ের মধ্যেও লোভ সামলাতে পারল না। যে তিনি দেখতে পেলেন, কিন্তু তখন তো তিনি ভয়ে আড়ষ্ট হয়েছিলেন। তো সেই ভয়ের মধ্যেও তিনি লোভ সামলাতে পারলেন না। কি করলেন, ওদিকে লড়াই বেঁধেছে, অর্থাৎ টেরোড্যাক্টিল এবং স্টেগোসরাসের মধ্যে লড়াই বেঁধেছে। আর এদিকে আমি দিব্যি
ডিমটি বগলস্থ করে নিয়ে হে হে হে, অর্থাৎ ওদিকে লড়াই বেঁধেছে টেরোড্যাক্টিল, মানে মা টেরোড্যাক্টিল এবং স্টেগোসরাসের মধ্যে। এই সুযোগে আহ আগন্তুক কি করছে না, তিনি দিব্যি ডিমটা বগলস্থ করে নিয়ে, মানে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। করে নিয়ে হাসছে, মানে বুঝতেই পারছো যে নিয়ে এসে পালিয়ে এসছে এরকম। তিনি হাসছেন, বদন বাবুর কিন্তু হাসি পেল না। তিনি এটা বলে হাসছেন, কিন্তু বদন বাবু এতে হাসছেন না, তার হাসি পেল না। গল্পের জগতের বাইরে হয় নাকি এসব, যে বদন বাবু জানতেন যে এগুলো তো কেবলমাত্র গল্প, এগুলো তো কল্পনা মাত্র, মানুষের কল্পনা প্রসূত। তো এই গল্পের জগতের বাইরেও এইসব সত্যি হয় নাকি, তিনি অবাক হয়ে ভাবছেন। হুম, যন্ত্রটা আপনাকে পরীক্ষা করতে দিতাম, কিন্তু বদন বাবুর কপালের শিরা দপদপ করে উঠলো। যেই এই কথাটা বললেন আগন্তুক, যে এই যন্ত্রটা আপনাকে পরীক্ষা করতে দিতাম, অর্থাৎ তাকে ব্যবহার করতে দিতেন যন্ত্রটা, কিন্তু থেমে গেলেন। এতে বদন বাবুর কপালের শিরা দপদপ করে উঠলো। অর্থাৎ তিনি মানে উৎসাহে, আগ্রহে, একটা ভয়, একটা মানে এক্সাইটমেন্টে, মানে বুঝতেই পারছো যে এরকম ভয়ে ভয়ে, মানে ভয়ঙ্কর কাহিনী, মানে তার উপরে একটা রোমাঞ্চকর বিষয়, হ্যাঁ, এই সব সমস্ত কারণে তার কপালের শিরা দপদপ করে উঠলো। ঢোক গিলে বললেন, কিন্তু কি? আহ তখন তার উত্তরে আগন্তুক বলছেন যে ফল পাবার সম্ভাবনা খুবই কম। যে কিন্তু বলে থেমে গেলেন, তারপর তাকে জিজ্ঞাসা করলেন ঢোক গিলে বদন বাবু, যে কিন্তু কি, যে পরীক্ষা করতে দেবেন বলছেন যখন দিন, মানে এরকম একটা বিষয় যে উম, তিনি আনন্দে উৎফুল্ল হয়ে গেছেন, আর উৎফুল্লিত হয়েই জিজ্ঞাসা করছেন, কিন্তু মনে মনে একটা ভয়ও কাজ করছে তার। কিন্তু কি? তার উত্তরে আগন্তুক বললেন যে ফল পাওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ এই যে টাইম মেশিন বা সেই যন্ত্রটা দ্বারা তিনি অতীতে বা ভবিষ্যতে, এবার ভবিষ্যতে তো কাজ করছে না বললেন, তো অতীতে বিচরণ তিনি করতে পারবেন কি পারবেন না, সেটা তিনি ঠিক বলতে পারছেন না। তবে না পারার চান্সটাই বেশি। হ্যাঁ, তাই বলছেন যে ফল পাবার সম্ভাবনা খুবই কম। কেন? তবে একবার চেষ্টা করে দেখতে পারে, লাভ না হলেও ক্ষতির সম্ভাবনা তো নেই। বদন বাবু ভয়ে আড়ষ্টে এবং একটু হলেও উৎসাহিত হয়ে জিজ্ঞাসা করছিলেন, এবং যখন কারণটা বললেন, তখন তার উত্তরে বদনবাবু বললেন যে কেন? তার উত্তরে আগন্তুক বলছেন যে তবুও একবার চেষ্টা করে দেখতে পারেন, যে ফল হবে না, না হওয়ারই কথা বেশিরভাগ, তবুও একবার চেষ্টা করে দেখতে পারেন, লাভ যদি না হয় ক্ষতিও হবে না। হুম, ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই, মানে পারছো সবাই? আমাদের সময় ফুরিয়েছে। এই গল্পের শেষ অংশ এখনো একটু বাকি রয়ে গেছে। তো এখানে আমি আমার ক্লাস শেষ করছি। পরের ক্লাসে আবার এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরের ক্লাসে আবার এই গল্পের পরবর্তী এবং শেষ অংশ নিয়ে। ঠিক আছে, ধন্যবাদ।